হ্যাঁ, এখন যখন আমি পড়াবো তোমাদেরকে, ধরো ফার্স্টের ব্যাচে লিমিট পড়াবো, লিমিট পড়ানোর ফাঁকে তোমাদের অবশ্যই আমি ফাংশনটা টাচ করিয়ে দিব, কারণ ফাংশন তোমাদের লিমিটের পার্ট। লিমিটের ফাংশন তো বাই ডিফল্ট লিমিট, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন সবারই পার্ট। ফাংশন তো বাই ডিফল্ট আমি তোমাদের হালকা দেখাই দিব। ঠিক আছে, যতগুলো টাচ করা যাবে আমি ততগুলো টাচ করব। ঠিক আছে, কোনো কিছু নষ্ট না করে। তোমাদের ফুল সিলেবাস নিয়ে সবাই তো এক কথাই বলতেছে যে শর্ট সিলেবাস, ফুল সিলেবাসে হাত দেওয়ার দরকার নেই, কারণ ফুল সিলেবাস সাইজ অনেক ছোট। ফুল সিলেবাসে ভালো করতে গিয়ে শর্ট সিলেবাসে যা পড়ছো তাও হারাবা, তাই না? কিন্তু কয়জন এই কথা শুনবে বলো তো? একজনও না। এবং এই আমরা যেভাবে বলতেছি যে যেই পার্সেন্টেজে শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসবে, তুমি যদি সেগুলা পড়ো ভালো করে, সেগুলা যদি তুমি আনসার করতে পারো, তুমি আরামসে চান্স পাবা। ফুল সিলেবাস থেকে আসলে ওই অর্থে পার্সেন্টেজ যেহেতু কম, প্রশ্ন আসলে আসবে না। যে পার্সেন্টেজে শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসবে, সেই পার্সেন্টেজে মানুষজন ফুল সিলেবাস দেখতেছে। এইটাকে থামাইতে পারবে তুমি কাউরে? লুকায় লুকায় সবাই ট্রাই দেখো, সার্চ মারতেছে ফুল সিলেবাসের ম্যাগনেটিজমের চ্যাপ্টার একটু দেখে নেই, অথবা প্রবাবিলিটি একটু দেখে নেই, অথবা জ্যামিতিক আলোচনা একটু দেখে নেই যদি পারি। কারণ তুমি একটা জিনিস জেনে যাচ্ছ যে ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসবে, তো এই ব্যাপারটাতে সবার মাথায় এটা কাজ করে যে যদি লাগা যায়, যদি একটা জিনিস আমি পড়ে যাই ফুল সিলেবাস, মানে মানুষজন জেনে শুনে মানে এই ডিসিশন গুলো নিতে পারে না, যে আসলে যে যদিও সে ভালো করেই জানে যে ফুল সিলেবাস পড়ে এখন সে খুব ভালো করতে পারবে না, তাও সে বাড়ি মারবে, তাই না? তো যেহেতু বাড়ি তোমরা মারবাই, তা আমার প্লে লিস্টেই বাড়ি মারো। আমি তোমাদেরকে আমার ফুল সিলেবাসের যে ক্লাসগুলো আছে, আমার ফুল সিলেবাস থেকে জ্যামিতিক আলোক বিজ্ঞান আছে, ফুল সিলেবাস থেকে তরঙ্গের ফুল চ্যাপ্টার আছে, ফুল সিলেবাস থেকে ম্যাগনেটিজমের দুইটা চ্যাপ্টার আছে, ফুল সিলেবাস থেকে প্রবাহী পদার্থের যে পার্টটা সেটাও আছে। আমি সবকিছুর অ্যাক্সেস তোমাদের ক্লাসরুমে দিয়ে রাখবো, এখন যার মন চায় দেখতে পারো। বাট এগেইন আমার সাজেশন হচ্ছে, ওগুলাতে ভালো না করলেও শর্ট সিলেবাস দিয়েই পরীক্ষায় ভালো করতে পারবা। বাট স্টিল তোমরা আমার কথা শুনবা না, তোমরা কারো কথাই শুনবা না, তাও তো দেখবা তোমরা। যদি না দেখো তাহলে তো না দেখলা, কোনো সমস্যা নেই। আমাদের সবার সাজেশন হচ্ছে এটা, ফুল সিলেবাস নিয়ে ওভার হাইপ না হয়ে শর্ট সিলেবাস নিয়ে ভালো করার চেষ্টা করো, তাহলে ভালো হবে। বাট স্টিল তোমাদের মধ্যে প্রায় সবাই দেখবা, তাই আমি আমার ক্লাসরুমে ফুল সিলেবাসে যা যা আমার পড়ানো আছে ফিজিক্স থেকে সব আমি অ্যাড করে রাখবো, আলাদা করেই দিব। আলাদা করেই দিব ফুল সিলেবাস বলে, সেটার ভিতরে আমি চ্যাপ্টার গুলা আর প্লেলিস্ট দিব না। কারণ প্লেলিস্ট দিলে কি হয় জানো? প্লেলিস্ট দিলে যেটা হয়, অনেকে সহজে সব সামনে পেয়ে যায় না, ওগুলো ডাউনলোড করা তার জন্য ইজিয়ার হয়। সেজন্য আমি টুকরা টুকরা করে দিই। আমি তোমাদেরকে ডিরেক্ট প্লেলিস্ট দিব না, আমি যেভাবে তোমাদেরকে এখন দিই, ভেক্টর ক্লাস 1 ভেক্টর ক্লাস 2 এভাবে দিই, সেভাবে আলাদা করে দিয়ে দিবে। আর প্রত্যেকটা চ্যাপ্টারের পাশে লেখা থাকবে ফুল সিলেবাস, যাতে করে তোমরা মানে ঢোকার সময় বুঝে ঢুকো যে সব আমার বোঝার দরকার নেই, যতটুকু আমার লেভেলের মধ্যে আছে বোঝার আমি ততটুকু বুঝে যাবো। যেমন একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিই, তোমরা সবাই পিএইচ পড়ছো, পিএইচ এর কনসেপ্ট তোমরা ভালো মতো পারো। সেটা কি? যে আমরা একটা একটা দ্রবণের হাইড্রোজেন আয়নের হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রা, সেটার 10 ভিত্তিক লগারিদম করলে যেটা আসে সেটা হচ্ছে আমার লগ, এবং সামনে কি দিতে হয় আমাদের? মাইনাস। তো এই যে একটা, মনে করো অ্যাসিডিক দ্রবণ, যেখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে, মনে করে বললাম 2 × 10⁻⁶, তার তার পিএইচটা কত? মাইনাস লগ, 10 ভিত্তিক লগ অবশ্যই, লগ অফ দিস নাম্বার 2 × 10⁻⁶। আর ফুল সিলেবাস তোমরা কার জন্য ভাবতেছো বলো তো? শাস্ত্রের জন্য না? ক্যালকুলেটর আছে না তোমার সামনে? তো আমাকে এই কষ্ট করতে হচ্ছে? আমি তো ডিরেক্ট বসাবো এখানে 10, আমি বসাবো এভাবে মাইনাস লগ, এটা অবশ্যই 10 ভিত্তিক লগ হয়ে যাবে অটোমেটিক্যালি, মাইনাস লগ 2 × 10⁻⁶। আনসার যা আসবে তা তোমার সামনে আসবে, -6 পয়েন্ট সামথিং। এই কি করলাম? ও 10⁻⁶, তো সরি, ইনভার্স 6 তো 5 পয়েন্ট সামথিং আসছে আমাদের পিএইচ এর মান। এই যে পিএইচটা তোমরা পারো না, পিএইচ এর মতোই একটা টপিক হচ্ছে শব্দের তীব্রতা লেভেল। আমি কি তোমাদেরকে তরঙ্গ পড়ানোর সময় তরঙ্গের তীব্রতা পড়াই নাই? তরঙ্গের তীব্রতা সূত্রটা কি ছিল একটু বলো তো? তরঙ্গের তীব্রতার সমান ছিল P/4πr², যেটা মিন করে এটা একটা ক্ষমতা পার ইউনিট এরিয়া। পি মানে কি? ক্ষমতা না? ওয়াট পার মিটার স্কোয়ার। When we talk about sound, that becomes intensity of sound wave। তাহলে যখন তুমি, তাহলে আমরা তরঙ্গ পড়ার সময় ভৌতাল বিজ্ঞানের উসিলায় তরঙ্গ তীব্রতা নিয়ে কথাবার্তা অনেক বলছিলাম, যে তীব্রতা হচ্ছে এই কনসেপ্টটা। আরেকটা আছে 2π² রবি, ওটা তো আমাদের ওখানে কাজে লাগছে। এখন এই যে শব্দের তীব্রতাটা, এই শব্দের তীব্রতাটা বিভিন্ন সাউন্ড সোর্সের বিভিন্ন হয়ে থাকে। তো একটা কনসেপ্ট আছে আমাদের ফিজিক্সে তরঙ্গের চ্যাপ্টার, সেটার নাম হচ্ছে শব্দের তীব্রতা লেভেল। শব্দের তীব্রতা লেভেল,
যেটা হয় কোন একটা শব্দের তীব্রতা মানে ওয়াট পার মিটার স্কোয়ার যে মানটা আসে এটা কিন্তু বিশাল বিদঘুটে একটা মান। সেজন্য যেটা করা হয় সেটা হচ্ছে সব থেকে সুদিং যে সাউন্ডটা যেটা মানুষ শুনতে পারে, মিনিমাম যে তীব্রতার শব্দ মানুষ শুনতে পারে। মানুষের তো শব্দ অনুভূতির একটা সীমা আছে, এর থেকে কম হলে সে শুনতে পারে না, এর থেকে কম তীব্রতা হলে শুনতে পারে না, এর থেকে বেশি তীব্রতা হলে সে শুনতে পারে না। তো মানুষের কানে শ্রবণযোগ্য সব থেকে কম যে সাউন্ডটা আছে সেটার তীব্রতা হচ্ছে 10⁻⁻12 মেরেছিল, -12 ওয়াট/মিটার স্কোয়ার। এটা হচ্ছে তার মিনিমামটা যেটা মানুষ শুনতে পারে। তা আমরা সকল শব্দের জন্য এইভাবে মনে না রাখি, যেটা করি যেভাবে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বলি, যে হাইড্রোজেনের তুলনায় এটা 27 গুণ, হাইড্রোজেনের তুলনায় এটা 23 গুণ, হাইড্রোজেনের তুলনায় এটা 6 গুণ, তাই তার আপেক্ষিক পারমাণবিক ভর বলি 6, আপেক্ষিক পারমাণবিক ভর বলি 12। এখানে সেম কথা, আমরা তো গাড়ির হর্নের জন্য তীব্রতা লেভেল এভাবে বলবো না। মানে তীব্রতা তো আমার এইভাবে বলার কথা না, তাই না? এটা কিন্তু তীব্রতা লেভেল নিয়ে তীব্রতা লেভেল পড়ে আসতেছি। তো আমাকে যদি বলা হয় এখন তীব্রতা বলতে ট্রাকের হর্নের, ডেফিনেটলি আমার সমস্যা হবে। আমি একটা মানুষকে কিভাবে এটা বুঝাবো? মানুষকে বোঝানো কি এটা খুব সহজ? এটা একটা রাস্তার পাশে গিয়ে আমি বলবো যে তীব্রতার পরিমাণ 10⁻7 এর উপরে যাওয়া যাবে না, এটা কে বুঝবে? দুনিয়া কি খালি সায়েন্সের স্টুডেন্টদের জন্য? সায়েন্সের স্টুডেন্টরা দুনিয়াতে সব থেকে কম সংখ্যায়। দুনিয়া মানে সবাই তো আর এই বুঝবে না, তাই না? আর তুমি সায়েন্সের স্টুডেন্টকেও দাও না কেন, সে অন স্পট এটা ভুলে যাবে কি কি বোঝাচ্ছে এখানে, তাই না? বিশাল ঝামেলা। মানে এটা মানে কি 1/1 একের পরে 12টা শূন্য, তো এটা কেমনে হিসাব করবে? সম্ভব তো না। এই জন্য মানুষের আই রিডেবল কিছু জিনিস লাগে যেটা চোখে দেখে বলা যায় যে এটা হচ্ছে এই পরিমাণটা। সেজন্য যেটা করা হয়, এটাকে ধরা হয় আমাদের এটাকে ধরা হয় আমাদের রেফারেন্স। এটার তুলনায় অন্য একটা হর্নের আওয়াজ অথবা অন্য একটা গাড়ির আওয়াজ, অন্য একটা স্পিকারের আওয়াজ কত গুণ, সেটা আমরা হিসাব করে ওইটাকে আমরা তীব্রতা লেভেল বলে থাকি। কাহিনী আছে, তীব্রতা লেভেল তখন হবে না। আমি মনে করে বললাম একটা শব্দের তীব্রতা হচ্ছে মনে করো 10⁻6 ওয়াট/মিটার স্কোয়ার। তো সেটা আদর্শতার তুলনায় কত গুণ ভাগ করলে বোঝা যাবে। এবং সেই মানটা কত আসে বলতো? 10⁻6 আসে না? স্টিল স্টিল এটা কিন্তু সমস্যা। এটা কিন্তু আবার বলতে হচ্ছে অন্যভাবে, তাই না? 10⁻6 বললেও তো সবাই অত সহজে বুঝবে না। তখন যেটা করা হয়, এটাকে করা হচ্ছে লগ, 10 ভিত্তিক লগ করা হয়। তো 10 ভিত্তিক লগ যদি করি 10⁻6 এর, তো সেটা কি হবে? 6 সামনে আসবে, লগ 10 মিলে হবে 1, আনসার আসলে 6। বাট নর্মালি যেটা হয়, আনসার তো এরকম সুন্দর থাকে না, থাকবে এখানে মনে করো 1.1, 2.2 এরকম থাকে। আনসার আসে এরকম 6.5 অথবা 6.7, এরকমই সব আনসার আসবে। 3.5 আসলো, 4.7 আসলো। যেহেতু বেশিরভাগ সংখ্যা এরকম আসে, মানে মানুষের শ্রবণযোগ্য শব্দগুলোর মধ্যে বেশিরভাগ শব্দ এমন আসে যেগুলাতে এক ঘর পরই দশমিক চলে আসে। তো এই এক ঘর পরে দশমিক যদি আসে, তো ওয়াই ডোন্ট উই চেঞ্জ দ্য মেজারমেন্ট সিস্টেম? আমরা যেটা করি এটাকে 10 দ্বারা গুণ করে দিই। 10 দ্বারা গুণ করলে কি হয়ে যাবে বলতো? 65, 67, 35, 47, এবং এটাকে বলা হয় ডেসিবেল। 10 দ্বারা গুণ করার আগে সেটাকে বলা হয় বেল, এটাকে বলা হয় 6.5 বেল, এটাকে বলা হয় 6.7 বেল, এটাকে বলা হয় 3.5 বেল, এটাকে বলা হয় 4.7 বেল। যখনই 10 দ্বারা গুণ করলাম, দে লুক গুড অন হিউম্যান আই। 65 ডেসিবেলের উপরে চালানো যাবে না গাড়ি, মানে সাউন্ড চালানো যাবে না। 67 ডেসিবেলের উপরে আমার গাড়ির হর্ন বাজানো যাবে না। আমি আমি হসপিটালের সামনে 47 ডেসিবেলের উপরে চালাতে পারবো না। এই যে ব্যাপারটা, এটা কি পিএইচ এর সাথে কানেক্টেড না? তো এটা কি তোমরা বোঝার কথা না? একটু দেখলেই তো বুঝে যাওয়ার কথা। আমি আবার বলতেছি, এটা তারাই দেখবা যাদের মন চাচ্ছে যে না দেখে কেমনে যাই। তোমাদেরকে যেহেতু বোঝানো সম্ভব না, তোমরা দেখে যাও। প্লেলিস্টে তীব্রতা লেভেলের আলাদা পার্ট আছে, এখানে আলাদা ম্যাথ আছে, ওগুলা দেখতে পারবা। হ্যাঁ হ্যাঁ, বলতেছি। পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারের মনে করো তোমাকে 25% সিলেবাসে দেওয়া আছে, 75% হচ্ছে প্রবাহী পদার্থের পার্ট ছিল। এখন তুমি একটা আমাকে বলো, 75% ওই পার্টটা সব কি তোমার পড়া দরকার আছে? সব তো দরকার নাই, তাও তুমি দেখবা। তুমি কি 9-10 থাকতে প্রবতা দেখছো না? প্রবতার ব্যাপারটা পড়ছো না? তাই প্রবতা নিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ম্যাথ আছে যেগুলো পরীক্ষায় আসতে পারে। প্রবতার ম্যাথ কিন্তু তোমরা পরীক্ষায় আসলে সলভ করতে পারবা, কারণ প্রবতার ব্যাপারটা কিন্তু মোটেও ইন্টারের ম্যাথ না। প্রবতার ব্যাপারটা পুরোটাই 9-10 ম্যাথ। প্রবতার ব্যাপারটা পুরোটাই 9-10 ম্যাথ। কেন? কারণ একটা বস্তু তার যতটুকু পানি অপসারণ করে তার আয়তন পরিমাণ বাধা পানির থেকে পায়। তো এই ব্যাপার সেপার তো 9-10 এর কনসেপ্ট দিয়ে করা যায়। তো সূত্রটা কিন্তু খুবই সহজ। V ইন্টু L1, V1 ইন্টু L1 সমান V2 ইন্টু L2, এইটা জানা থাকলে কিন্তু অনেক ম্যাথ তোমার প্রবতা দিয়ে হয়ে যাচ্ছে। প্রবতার কনসেপ্টটা কিন্তু তোমরা 9-10 পড়ে আসছো, তো প্রবতার রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো হালকা দেখে গেলাম। কি বলছি বুঝতে পারছো কিনা? তো ফিজিক্সের ব্যাপারটা খেয়াল করো। ভেক্টর আমাদের শর্ট সিলেবাসে ছিল, আমরা পড়ছি। গতিবিদ্যা আমাদের শর্ট সিলেবাসে ছিল না, স্টিল আমরা নদী নৌকার ম্যাথ করছি, আমরা বৃষ্টির সাথে ম্যাথ করছি। তো ওগুলা কি গতিবিদ্যার ম্যাথ না? ওগুলা করছি। তো ওইটার উচিত তো আমাদের গতিবিদ্যা কিছুটা পড়াইছে। ইনফ্যাক্ট স্যাররা হয়তো এটাও হইতে পারে যে গতিবিদ্যার ম্যাথ হিসেবে তোমাকে বৃষ্টির সাথে মেথি দিল, সেখানে তো গতিবিদ্যার ম্যাথ এটা। নদী নৌকার ম্যাথই তো গতিবিদ্যার ম্যাথ, তাই না? ক্রস গুণন, ডট গুণন কিন্তু ভেক্টরের ম্যাথ।
বাট তোমাকে যদি নতুন রকমের ম্যাথ দিয়ে দেয়, ইটস পার্ট অফ ডাইনামিক্স, এবং বাকি থাকে আমাদের ডাইনামিক্স এর বিশেষ ম্যাথ, প্রাসের ম্যাথ। সেটা তোমরা ম্যাথের গতিবিদ্যায় পড়ছো, যেটা ফুল সিলেবাসে ছিল। তার মানে ভেক্টর তোমাদের হয়ে গেছে, গতিবিদ্যা তোমাদের হয়ে গেছে। বাকি থাকলো কি, এই চ্যাপ্টার, এই ফার্স্ট পেপার থেকে আর কিন্তু কেউ বাদ নাই। তোমরা কার্যকরী ক্ষমতা পাইছো, নিউটন মেকানিক্স পাইছো, মহাকর্ষ বিকর্ষ পাইছো। পদার্থের গাঠনিক ধর্ম থেকে বললাম যে জাস্ট স্থিতিস্থাপকতার পার্টটা বাদ দিয়ে বাকিগুলো তোমার সিলেবাসে নাই। কিন্তু তুমি প্রবতার রিলেটেড বেসিক যে ম্যাথগুলো আছে, প্রবতার যে বেসিক বেসিক ম্যাথগুলো, সেগুলো একটু দেখে যেতে পারো। এরপরে কি, পর্যাবৃত্তীয় গতি তোমরা পড়ছো। তরঙ্গ তোমরা পড়ো নাই, কিন্তু তরঙ্গ আমি তোমাদেরকে পড়াইছি। কেন? কারণ আমাদের ভৌতাল বিজ্ঞানে তরঙ্গ লাগে। তো ভৌতাল বিজ্ঞানে তরঙ্গ লাগে হিসেবে আমি যে পরিমাণ তরঙ্গ তোমাদেরকে পড়াইছি, তোমরা ধরে নাও তরঙ্গ তোমাদের 80% কমপ্লিট। তরঙ্গের মেইন যে কনসেপ্ট তোমাদের থাকা দরকার, সেটা তোমাদের 80% কমপ্লিট আছে অলরেডি। 20% বাকি আছে, এই যে শব্দ তীব্রতা লেভেল, স্থির তরঙ্গ নিয়ে কিছু কথাবার্তা আছে, সেটা যদি মানে মন না চায়, ডাইজেস্ট করতে না পারো, স্কিপ ইট। বাট তরঙ্গ তোমাদের পড়া আছে, এটা বড় অংশ পর্যন্ত তোমাদের পড়া আছে। তাহলে এটা ডান। আদর্শ গ্যাস সিলেবাসে ছিল, আহ তাপগতিবিদ্যা সিলেবাসে ছিল, স্থির তড়িৎ চলতড়িৎ সিলেবাসে ছিল। মাঝখানে বাদ করছে কি, ম্যাগনেটিজমের দুইটা, তড়িৎ প্রবাহের চৌম্বকীয় এবং তড়িৎ চুম্বক আবেশ, দুইটা হিউজলি কনসেপ্ট ওরিয়েন্টেড চ্যাপ্টার। ওটাতে হাত না দিলেই ভালো হবে। তাও প্লেলিস্ট দেওয়া থাকবে, যাদের মন চাচ্ছে হাত পুরাইতে, হাত পুরাইতে পারো, তাই না? প্লেলিস্ট আমি দিয়ে রাখবো, প্লেলিস্ট বলতে আমি ক্লাস দিয়ে রাখবো আর কি। তারপরে বাকি থাকলো কি ওইদিকে জ্যামিতিক আলোক বিজ্ঞান। তোমরা জাস্ট জাস্ট এটা মাথায় রাখবা, যেহেতু ভৌতালোক বিজ্ঞান পড়ার সময় তোমার প্রতিসরাঙ্ক লেভেলের কিছু ম্যাথ করছিলা, প্রতিসরাঙ্ক টাইপের যে ম্যাথগুলা জ্যামিতিক আলোক বিজ্ঞানে আছে, ওগুলো আসলেই সহজ, ওগুলো আসলেই খুব একটা বেশি রিকোয়ার করে না যে তোমার খুব এক্সট্রিম জিনিসপত্র বুঝতে হবে। বেসিক 9-10-এর একটা স্টুডেন্টও জ্যামিতিক আলোক বিজ্ঞানের বেসিক ম্যাথগুলা করতে পারার কথা। যদি তোমার মন চায় যে আমি বুঝবো কিনা, তুমি বুঝবা, বাট তোমার সময় কুলাবে কিনা সেটা তোমার ব্যাপার। তোমার সিলেবাস এখন কোথায় আছে, কোন প্রিপারেশনে তুমি আসো, সেটার উপর ডিপেন্ড করে অনেক কিছু, তাই না? এরপরে কি, ভৌত বিজ্ঞান আমরা পড়ছি, এরপরে বাকি চিন্তা আমরা পড়ছি। আর আধুনিক পদার্থবিজ্ঞানে ডি ব্রগলি, কম্পটন এফেক্ট, হাইজেনবার্গ সিলেবাসে ছিল না, আর আমি তোমাদের পড়াইছি। হাইজেনবার্গ পড়াইনি, ডি ব্রগলি আর কম্পটন এফেক্ট আমি পড়াইছি। ওগুলো হালকার উপরেই যাবে, ওগুলো এমনি বেশি কঠিন প্রশ্ন এখান থেকে আসবে না। গেল। ম্যাথে আসো। ম্যাথে ফার্স্ট পেপার থেকে কি বাদ পড়ছে আমাদের, যোগাশ্রয়ী প্রোগ্রাম। একটু আগে বলছি, সিলেবাসে থাকলেও এটা আমি পড়াইতাম না। যেমনটা আমি ভৌত জগত পরিমাপ পড়াই না, এরকম ভাবে ম্যাথেও আমি যোগাশ্রয়ী প্রোগ্রাম কখনই, আমি আমি জীবনে যোগাশ্রয়ী প্রোগ্রাম পড়াইনি, জানো? ফুল সিলেবাস যখন পড়াচ্ছি 2014 সাল থেকে, আমি যোগাশ্রয়ী প্রোগ্রাম কারোই কখনো পড়াইনি, বলছি এটা তুমি নিজে পড়ে নিও, দেখতেই বিরক্ত লাগে। যাই, তাহলে ফার্স্ট পেপার থেকে আমাদের ফুল সিলেবাস থেকে বাদ পড়ছে কি, চ্যাপ্টার 6, ওই যে ঘড়ির কাঁটার, ঘন্টার মিনিটের কাঁটা কোন, এটা পারতে কি ফুল সিলেবাস থাকা লাগে? এটা কি আমাদের 9-10 কনসেপ্টে পারার কথা না? এই ঘন্টা কাটা মিনিটের কাটা মধ্যবর্তী কোণ কত, বেসিক ডিগ্রি টু রেডিয়ান কনভার্সন আমরা কি এটা বুঝি না? আমরা কি বৃত্তকলার ক্ষেত্রফল বুঝি না? আমরা কি চাপের দৈর্ঘ্য গ্যাসীয় আর থিটা বুঝি না? এগুলো তো আমরা বুঝি। তো এগুলো যদি বুঝি, তাহলে চ্যাপ্টার 6 আমাদের ডান। আর আমরা কি, ওখানে কিন্তু গ্রাফিক্যাল কিছু প্রবলেম ছিল, ট্রিগোনোমেট্রি ফাংশন দিয়ে গ্রাফের প্রবলেম ছিল। তুমি যদি এখানে গ্রাফের প্রবলেম না বুঝো, তুমি মেইন গ্রাফের প্রবলেম গুলো, যেগুলো তোমার চাপ তোমার ইন্টিগ্রেশন গ্রাফের প্রবলেম, সেগুলো তুমি কেমন সলভ করবা? তোমাকে তো অবশ্যই গ্রাফ বুঝতে হবে। আমরা কি ত্রিকোণমিতির গ্রাফ দিয়ে পর্যাবৃত্তীয় গতিতে ম্যাথ করছি না, অনেক ডিটেলে গিয়ে ম্যাথ করছি না? তোমার কি চ্যাপ্টার 6 এর কনসেপ্ট লাগবে না? বুঝছো কি না কি বলছি? আমরা কি, হ্যাঁ, পর্যায়কাল নিয়ে কথা বলছিলাম না, সেটা কি আমাদের পর্যাবৃত্তীয় গতিতে লাগছে না? ত্রিকোণমিতি ফাংশন থেকে কথা বলছি আমরা এগুলো নিয়ে। চ্যাপ্টার 7 ফুল সিলেবাসে ছিল, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ছিল। ফার্স্ট পেপার আমাদের মোটামুটি পুরোটাই পড়া আছে, এই হচ্ছে কথা। হ্যাঁ, ফাংশন, ইয়েস। ফাংশনের কথা যদি বলি, ফাংশন ছাড়া তুমি লিমিট করতে পারার কথা না, ফাংশন ছাড়া তুমি ডিফারেন্সিয়েশন করতে পারার কথা না, ফাংশন ছাড়া তুমি ইন্টিগ্রেশন করতে পারার কথা না। তো যেহেতু তুমি অলরেডি এগুলাকে ভেজে ফেলছো, যেভাবেই পারছো, তার মানে ফাংশন তুমি অলরেডি বুঝো। জাস্ট বুঝো না টার্মস গুলা। ফাংশনের মধ্যে কি আমাদের বোঝার কথা, ওই যে আমরা বলতাম নিচে 1 লেখা যাবে না, সেটার নাম হচ্ছে ডোমেইন, হচ্ছে 1 বাদ দিয়ে বাকি সব। ওই যে আমি বলতাম আনসারটা আসবে এত থেকে এতর মধ্যে, এর বাইরে আনসার আসতে পারেই না, সেটা হচ্ছে আমার রেঞ্জ। বিপরীত ত্রিকোণমিতি ফাংশন আমরা পড়ছি না, তাহলে কি আমাদের বিপরীত ফাংশন বোঝা উচিত না? বোঝা উচিত, তাই না? কিছু এক্সট্রিম কিছু আছে যেগুলো একদম ডিরেক্ট খাস ভাবে ফাংশনের অংশ, যেগুলো আমরা আলাদাভাবে পড়ি নাই, পড়াশোনা করি নাই। এক এক ফাংশন নিয়ে কথাবার্তা, সার্বিক ফাংশন নিয়ে কথাবার্তা, যেগুলো তোমার 9-10 হায়ার ম্যাথে বা জেনারেল ম্যাথে হয়তো পড়ছো। তো ওগুলো একটু যদি মন চায় মনে করতে পারো, ওগুলা কিন্তু খুব কঠিন যে ব্যাপারটা এরকম না। এটা এক এক ফাংশন কিনা, এটা সার্বিক ফাংশন কিনা, গ্রাফ দিয়ে দিবে বলে নিচের কোনটি ফাংশন, নিচের কোনটি ফাংশন না। আমরা কি পর্যাবৃত্তীয় গতি পড়ার সময় পড়ছি না যেটা ফাংশন না, এটা অন্যয়? বেগের গ্রাফ আঁকার সময় বলছিলাম না যে একই একই সময়ে একই সরণে দুইটা বেগ কেমনে থাকে? তার মানে কি বলছি, এটা হচ্ছে বেগ বনাম সরণের অন্যয়, এটা ফাংশন না। আমরা কিন্তু ঘুরে পেঁচাইয়ে ইনডিরেক্টলি ইনডিরেক্টলি ফাংশন নিয়ে রেগুলারই কাজ করি। এখন কি করতেছি আমরা, ইন্টিগ্রেশনে ফাংশন নিয়ে কাজ করতেছি, তাই না? ফাংশন আমাদের অনেকটাই পড়া আছে। সেকেন্ড পেপারে আসো, বাস্তব সংখ্যা। আমরা কি অসমতা নিয়ে কাজ করছি না অনেকবার? কালকেও কাজ করছি, লিমিটেও আমরা কাজ করছি। আমরা কালকে মাত্র পড়লাম একটা ফাংশন কোন রেঞ্জের মধ্যে ইনক্রিজিং, কোন রেঞ্জের মধ্যে ডিক্রিজিং, পড়ছি না? ওইটা কি আমাদের বাস্তব সংখ্যার অংশ না? তারপর সে বহুপদীতে আমরা পড়ছি। দ্বিপদী বিস্তৃতি হচ্ছে টোটালি ডিফারেন্ট।
দ্বিপদী বিস্তৃতি এখন তুমি যদি 9 10-এ পড়ে আসো, 9 10-এ তুমি যাই পড়ে আসছো, ওই পুরোটাই 9 10-এরটাই যদি তুমি ইন্টারে এসে খালি পড়ো, তাহলে তোমার দ্বিপদী বিস্তৃতির একটা বড় অংশ তোমার শেষ। দ্বিপদী বিস্তৃতি কিন্তু খুব কঠিন গুলা তোমার করার দরকার পড়বে না, তুমি জাস্ট 9 10-এ যা পড়ে আসছো দ্বিপদী বিস্তৃতিতে, সেগুলো যদি একটু মনে করার চেষ্টা করতে পারো, তাহলে তোমার জন্য এনাফ। এরপরে বাকি থাকবে কি, বাস্তব সংখ্যার দ্বিপদী বিস্তৃতি, এই দুইটাই তো সেকেন্ড পেপার থেকে মেইন ঝামেলা ছিল, যেগুলো শর্ট সিলেবাসে ছিল না। এরপরে কি আছে, কনিক ছিল, আমি বলছি ছিল, সিলেবাসে আছে। বিপরীত কিন্তু ফাংশন সিলেবাসে আছে, স্থিতিবিদ্যা গতিবিদ্যা সিলেবাসে আছে। তাহলে বলো, শর্ট ফুল সিলেবাস থেকে কি এমন বাদ দিয়ে যাচ্ছে যে তোমার এত কষ্ট হওয়ার কথা? তেমন কিছু তুমি বাদ দিচ্ছ না আসলে। তুমি যদি যা যা বললাম তা নাও পড়ো, খুব একটা জিনিস বাদ যাচ্ছে না, কারণ তুমি শর্ট সিলেবাস পড়ার খাতিরে অলরেডি আমার কাছে অনেক কিছু তোমরা পড়ে পড়ে ফেলছো। তরঙ্গ তোমরা অনেকটাই পড়ে ফেলছো ভৌতাল ব্যাঙে পড়ার সময়। ত্রিকোণমিতি তোমরা অনেকটাই, যেগুলো বুঝতে না সেগুলো বুঝে গেছো পর্যাবৃত্ত গতি পড়ার সময়, তাই না? ইনক্রিজিং ফাংশন ডিক্রিজিং ফাংশন এগুলো পড়ার সময় তোমরা বাস্তব সংখ্যার অসমতার ব্যাপারটা বুঝে গেছো। মডুলাসের হিসাবটা কিন্তু বাস্তব সংখ্যার পার্ট, বাট আমি কিন্তু অনেকবার লিমিট করার সময়, ইন্টিগ্রেশন করার সময়, ডিফারেন্সিয়েশন করার সময় মডুলাস নিয়ে কাজ করছো অনেকবার। তো তোমরা মডুলাস বুঝো, বাস্তব সংখ্যা তাহলে তোমরা বুঝো, তাহলে এটা মাথায় রাখবা। শর্ট সিলেবাস ইজ ইনডিরেক্টলি কানেক্টেড উইথ দ্য ফুল সিলেবাস। তুমি শর্ট সিলেবাস যদি ভালো করে পড়ো, তোমার ফুল সিলেবাসের একটা অংশ অটোমেটিক কভার হয়ে গেছে। যেটা কভার হবে না, সেটা হচ্ছে ম্যাগনেটিজম। ম্যাগনেটিজম কোনোভাবেই কোনো চ্যাপ্টারে আসেনি ওইভাবে। এখন ম্যাগনেটিজম থেকে প্রশ্ন কয়টা আসবে তুমি মানে বলো? 20টা চ্যাপ্টার থেকে 20টা যদি প্রশ্ন আসে, ম্যাগনেটিজম থেকে প্রশ্ন আসবে একটা। এখন এই একটা প্রশ্ন পড়ার জন্য তুমি কি তোমার নিউটনের মেকানিক্সের দুইটা প্রবলেম মিস করে আসবা? এটা তো উচিত হবে না, তাই না? তাহলে ওগুলো ভালো মতো পড়া। আর ম্যাগনেটিজম মোটেও মানে হাত লাগানোর মতো সাবজেক্ট না, কঠিন যথেষ্ট। ম্যাগনেটিজমের একটা বড় পার্ট যথেষ্ট কঠিন টপিক। ঠিক আছে, ম্যাগনেটিজম আসলে আমি ওইভাবে সাহস, দেখো আমি ম্যাগনেটিজম নিয়ে কোনো কথাই বলিনি। কেন? কারণ ম্যাগনেটিজমে হাত দিলে তোমার ডেফিনেটলি সময় লাগবে। আমি বুঝি মানে তুমি বুঝবা, ব্যাপারটা এরকম না, কারণ আমি তো পড়ছি। আমি তো হচ্ছে পুরান সিলেবাসের মানুষ। আমি ইনফ্যাক্ট তোমাদের কারিকুলাম ছোট হওয়ার পরে যে সিলেবাস, আমি তার আগেরও সিলেবাসের মানুষ, আমি আরো বেশি পড়ছি। আমাদের সিলেবাসে ফার্স্ট পেপারে চ্যাপ্টার ছিল 20টা না 21টা, সেকেন্ড পেপারে ছিল আলাদাভাবে আর 20টা। যেগুলো পড়ছি সেগুলো অনেক কিছু এখন তোমাদের ফুল সিলেবাসও নেই। তো আমার কাছে অনেক কিছু সহজ লাগবে, যারা তোমাদের কাছে হয়তো এতটা সহজ লাগার কথা না। সেজন্য আমি বললাম যে ম্যাগনেটিজমটা বাদ দিয়ে বাকিগুলা যদি তুমি চাও হাত দিতে, একটা সার্টেন লেভেল পর্যন্ত তুমি হাত দিতে পারবা, সেই সামর্থ্য তুমি রাখো। ম্যাথ থেকে যেটা বাদ দিয়ে আসলাম, কথা বলি নাই, বিন্যাস সমাবেশ নিয়ে। বিন্যাস সমাবেশ কিন্তু আসলে একটু সময় দিতেই হবে। প্রবাবিলিটি তোমরা পড়ছো, তাই আমি বললাম প্রবাবিলিটি তোমরা দেখে যেতে পারো বেসিক গুলা। ঠিক আছে, বাট বিন্যাস সমাবেশের জন্য তোমার আলাদাভাবে অবশ্যই একটা সপ্তাহ বের করতে হবে। যদি এক সপ্তাহ সময় বের করতে পারো বিন্যাস সমাবেশের জন্য, তাইলে বেসিক গুলো আনসার করতে পারবা। এখন তোমরা বুঝতেছো নিশ্চয়ই, সাস্টের পছন্দের টপিকের মধ্যে কিন্তু বিন্যাস সমাবেশ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। বিন্যাস সমাবেশ খুব কঠিন প্রশ্ন আসলে মানে পড়ে গেলেও তো পারবো না আমরা। শর্ট সিলেবাস থেকে যদি এখন তোমাকে মনে করো ধরো নিউটনের মেকানিক্স থেকে খুব কঠিন প্রশ্ন দিল, দেখা যাবে আমিও ইনস্ট্যান্ট দিলে পারবো না করতে। তো কঠিনের হিসাব না করে ফুল সিলেবাস থেকে, ইয়েস এটাই বলতে চাচ্ছি, বিন্যাস সমাবেশ পছন্দের টপিক স্যারদের, বিন্যাস সমাবেশ থেকে যে প্রশ্নগুলো দেয় এগুলা মোটামুটি পড়ে গেলে পারা যায়। এখন এগেইন সেম কথা, আমি তো একসাথে সব স্টুডেন্টের পড়াশোনার অবস্থা জানি না। যাদের এতদিন ধরো ডিইউ জিএসটি ইঞ্জিনিয়ারিং জন্য পড়ে ফেলছে অলরেডি, তাদের তো সিলেবাস মোটামুটি কমপ্লিট। তারা যদি সাহস করতে চাও, কারণ আমি জানি অনেকেই এই জিনিসটাতে হাত দিতে চাচ্ছে, যদি সাহস করতে চাও, তোমাদেরকে আটকানোর তো আমার ক্ষমতা নেই। আমি বলতেছি দেখার দরকার নেই, বা তাও তোমরা দেখবা, তাও তোমরা দেখবা, সত্য কথা হচ্ছে এটা। যদি দেখতে চাও, আমি বলবো এটা এটলিস্ট এইটুকু দেখো, যেটুকু দিয়ে এটলিস্ট বইয়ের ম্যাথগুলো করা যায়। এডমিশনের কঠিন ম্যাথ লাগবে না, বইয়ের ম্যাথগুলোই করা করা যায়, এরকম দেখেছো। প্রবাবিলিটি তোমরা পড়ছো, কোথায় পড়ছো? 9 10-এ থাকতে। এবং প্রবাবিলিটির ম্যাথগুলা বিন্যাস সমাবেশে কনসেপ্ট থাকলে সহজে করা যায়। মানে কিছু প্রবাবিলিটির ম্যাথ আছে যেগুলোতে সমাবেশ দিয়ে সহজে ম্যাথ মিলে যায়, প্রবাবিলিটির কনসেপ্টে না গিয়ে। ঠিক আছে, এখন কার হাতে কতটুকু সময় আছে ডিপেন্ড করে কার প্রিপারেশন কতটুকু ভালো সেটার উপর। আগে আমার ফুল ফোকাস হচ্ছে আগে শর্ট সিলেবাসটা ভালো মতো শেষ করা। ঠিক আছে, শর্ট সিলেবাসটা যদি ভালো মতো শেষ করে ফেলতে পারি, দেন ফুল সিলেবাসে আমরা হাত দিব। এটা শেষ করতে তো আমাদের দম দম শেষ হয়ে যাচ্ছে, তাই না? এটা শেষ করতে তো অনেক সময় যাবে, তাই না? তো ফুল সিলেবাস আমি এই জন্যই বলছি, যেগুলোর আমার প্লেলিস্ট রেডি করা আছে আমি সেগুলো তোমাদের ক্লাসরুমে দিয়ে রাখবো, তোমরা ফাঁক ফুক করে সময় বের করে দেখতে পারো। ঠিক আছে, আর যদি শেষ হয়ে যায়, আর আমি তোমাদেরকে অবশ্যই এখন খেয়াল করো, আহ আহ তোমার কি বলবো এটা, হ্যাঁ এখন যখন আমি পড়াবো তোমাদেরকে, ধরো ফার্স্টের ব্যাচে লিমিট পড়াবো, লিমিট পড়ানোর ফাঁকে তোমাদের অবশ্যই আমি ফাংশনটা টাচ করিয়ে দিব, কারণ ফাংশন তোমাদের লিমিটের পার্ট। লিমিটের ফাংশন তো বাই ডিফল্ট লিমিট, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন সবারই পার্ট। ফাংশন তো বাই ডিফল্ট আমি তোমাদেরকে হালকা দেখাই দিব। ঠিক আছে, যতগুলো টাচ করা যাবে আমি ততগুলো টাচ করব। ঠিক আছে, কোনো কিছু নষ্ট না করে।